মানে আনা নেওয়ার সময় পিজন ভ্যান অ্যাক্সিডেন্টে আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের, সেই অ্যাক্সিডেন্টে পলকের মৃত্যু হয় এবং এই মৃত্যু রহস্য তৈরি করেছে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করার মতো দুঃসাহস দেখায় তাহলে এই ভারতকে 50 ভাগে বিভক্ত করা হবে, তাহলে এই ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। বহুদিন পরে মানে 2 বছরের মাথায় বোধহয় আওয়ামী লীগ সরকার পতনের পরে সাহসী পদক্ষেপ দেখা গেল। সেই সাহসটা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশিদের গরু নিয়ে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে ফের লাঠিসোঁটা দিয়ে রুখে দিয়েছে স্থানীয়রা। জনাব তারেক রহমান সাহেব, আপনি যদি সত্যিকার অর্থে এই ভারতীয় চুক্তির কপালে লাথি মেরে ফিরে এসে থাকেন তাহলে আপনাকে 1 নম্বরে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত এই সালাউদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এটা কি করলেন, কি কাজটি তিনি করলেন, এই কাজটি তার করা কতটুকু উচিত হয়েছে আর কতটুকু অনুচিত হয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাই বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। তো অবশ্যই আমরা এটার সফলতা খুব শীঘ্রই আমাদের হাতে পেতে যাচ্ছি। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। যদি বাংলাদেশে আক্রমণ করার মতো দুঃসাহস দেখায় তাহলে এই ভারতকে 50 ভাগে বিভক্ত করা হবে। ভারত যদি এই বাংলাদেশের দিকে কোনো জোরে তাকায়, বাংলাদেশে আক্রমণ করার মতো দুঃসাহস দেখায়, তাহলে এই ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। আর ভারত যদি বাংলাদেশের দিকে একটা মিসাইল দিয়ে আক্রমণ করে তাহলে পাকিস্তান 3টা মিসাইল দিয়ে জবাব দিবে। কারণ এই পাকিস্তান জানে যে ভারত ষড়যন্ত্র করে 1971 সনে আমাদেরকে আলাদা করেছে, আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য। তাই আমরা এই পাকিস্তানের মতো একটি প্রদেশকে হারিয়েছি, পাকিস্তান আমাদের মতো একটি অঙ্গরাজ্যকে হারিয়েছে, সেটা পাকিস্তান ভালো করে জানে। ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে আমরা বলতে হবে না যে হে পাকিস্তান ভাইয়েরা, ভারত আমাদেরকে আক্রমণ করছে, তোমরা আমাদেরকে সহযোগিতা করো, এটা আমাদের বলতে হবে না। ঠিক একটা মিসাইল দিয়ে বাংলাদেশে আক্রমণ করলে পাকিস্তান 3টা মিসাইল দিয়ে জবাব দিবে। সাবধান করে বলে দিতে চাই ভারতকে যে যদি আমার দেশের দিকে ভারত কোনো দরে তাকায়, আক্রমণ করার মতো দুঃসাহস দেখায়, তাহলে এই পৃথিবীর মানচিত্র থেকে ভারত মুছে যাবে। ভারতের হয়তো পারমাণবিক বোমা আছে, ভূখণ্ড বড়, আমাদের পারমাণবিক নাই, আমাদের ভূখণ্ড ছোট, আমাদের এই সামরিক শক্তি নাই। সেজন্য আমি ভারতকে দায়ী করি, কারণ বিগত 54 বছরে ভারত আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে দেয় নাই। আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, বিভিন্নভাবে বাংলাদেশকে যেভাবে ছোট করে রাখা যায় ঠিক সেটাই ভারত করেছে। তাই ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না, ভারত আমাদের চিরশত্রু। এটাই যে জানতে পারবে সেই হচ্ছে দেশপ্রেমিক, সে বুঝতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন না, হে আল্লাহ, ভারত যে মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের চরম শত্রু, সেটা তুমি বাংলাদেশের মুসলমানদেরকে বুঝার তৌফিক দাও। আমরা বুঝে গেছি ভারত কি চায়। তাই বিগত দিনগুলিতে যে মমতা দিদি পশ্চিমবঙ্গে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাই আমরা কোনো ঝুঁকিপূর্ণ মনে করি নাই। এখন ভারতের শীর্ষ সন্ত্রাসী শুভেন্দু অধিকারী, এই লোক এখন ভারতের বাংলাদেশের যে কলিকাতা প্রদেশ এটা দখলে নিয়েছে অন্যায়ভাবে, এটি কারচুপির নির্বাচনের মাধ্যমে। তাই এখন আমরা মনে করি আমাদের জন্য এই কলিকাতার হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আমাদের এই হুমকিকে মোকাবিলা করার জন্য, আমাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনে আমরা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করব, যেমনটা করেছে সৌদি আরব পাকিস্তান। ঠিক আমরাও বাংলাদেশ পাকিস্তান প্রয়োজনে আমরা সামরিক চুক্তি করব,
চায়নার সাথে আমরা সামরিক চুক্তি করব, কিন্তু ভারত যদি উল্টাপাল্টা করি তাহলে ভারতকে চরম শিক্ষা দেওয়া হবে। আজ একটা কথা বলে যাই, এই পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত এই পৃথিবীতে শুধু একবারই পারমাণবিক বোমা ফুটেছে, সেটা হচ্ছে জাপানের হিরোশিমায়, আর কোথাও ফুটে না। আর দ্বিতীয়বার যদি এই পৃথিবীর ভূখণ্ডে পারমাণবিক বোমা আঘাত আনে তাহলে সেটা আনবে ভারতে। জনাব তারেক রহমান সাহেব, আপনি যদি সত্যিকার অর্থে এই ভারতীয় চুক্তির কপালে লাথি মেরে ফিরে এসে থাকেন, তাহলে আপনাকে 1 নম্বরে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত এই সালাউদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এমন একটি গুরুত্বপূর্ণ পদে এই সালাউদ্দিন কাদের থাকতে পারে না, যেই সালাউদ্দিন কাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে ছোট করে কথা বলে, বেগম খালেদা জিয়া কতটুকু সংবিধান বুঝতেন এই সম্পর্কে কথা বলে, তাহলে এই সালাউদ্দিন কমপক্ষে বিএনপির মঙ্গল হোক সেটা চাইবে না। তাই আমি আপনাকে অনুরোধ করব, এই সালাউদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এমন একটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে আপনি ওইখানে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, আপনার কোনো পছন্দের লোককে বসান, সেটা হবে সর্বোত্তম। আর আপনি যে ভারতীয় চুক্তির কপালে লাথি মেরে ফিরে এসেছেন, সেটাই তো আমার কাছে মনে হচ্ছে। কারণ আর না হয় ভারত এভাবে কুকুরের মতো পাগল হয়ে যেত না। আপনি ক্ষমতায় আসার 1 মাস পরেই আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, যেখানে কথা ছিল তাদেরকে পুনর্গঠন করার। দ্বিতীয় হচ্ছে চায়নার সাথে তিস্তা চুক্তি বহাল রেখে তার কার্যক্রম শুরু করা এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক করা। এগুলো তো তাই মনে হচ্ছে যে আপনি ভারতের সাথে যে চুক্তি হচ্ছে সেই চুক্তিতে আর আপনি নাই, এগুলোই তা প্রমাণ করি। আর সেই জন্য ভারত কুকুরের মতো হয়ে গেছে, পাগলা কুকুরের মতো এখন ঘেউ ঘেউ করছে। সেই প্রিজন ভ্যানেই মানে আনা নেওয়ার সময় প্রিজন ভ্যান অ্যাক্সিডেন্টে আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের। সেই পলক যিনি ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনের সময় খুব বেশি বিতর্কিত হয়েছিলেন, সেই অ্যাক্সিডেন্টে পলকের ঘাড়ের হাড় এবং মাজার হাড় ভেঙে গেছে। কিন্তু পলকের আইনজীবীর অভিযোগ যে সেই ভেঙে যাওয়া সত্ত্বেও চিকিৎসা দিচ্ছে না কারা কর্তৃপক্ষ, সরকার। সত্যিই কি তাই? এতটা অমানবিক কি কারা কর্তৃপক্ষের হওয়ার কথা? চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি ভয়ঙ্কর চিত্র উঠে আসলো। আওয়ামী লীগের অনেক বিতর্কিত মন্ত্রী পলক, কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ সরকারকে যে কয়জন ডুবিয়েছে তার মধ্যে পলক অন্যতম, কোনো সন্দেহ নেই। কিন্তু যত খারাপ মানুষই হন না কেন, তার অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত তিনি অভিযুক্ত, দোষী না, অপরাধী না। আর অপরাধী হলেও তার সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের এবং কারাগারের দায়িত্ব। কারাগারে যখন কাউকে নেওয়া হয় তিনি চলে যান রাষ্ট্রের হেফাজতে, রাষ্ট্রের দায়িত্ব হয়ে পড়ে তখন তার সব কিছু দেখভাল করা, মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে এই নজির আরো ভয়ঙ্কর দিকে চলে যাবে। চলুন একটু কারাগার থেকে ঘুরে আসি, আদালত থেকে ঘুরে আসি, কি হচ্ছে পলককে নিয়ে একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। নিশ্চয়ই কেউ কোনো কি কারারক্ষী কিংবা কোনো কয়েদি পলককে চুমা দিয়ে ঘাড়ের হাড় ভেঙে ফেলেনি, তাই না? কিংবা ওই পশ্চাৎ দেশে হালকা করে আদরের একটা টোকা দিয়ে নিশ্চয়ই কোমরের হাড় ভেঙে দেয়নি। কোনো একটা বড় ঘটনা ঘটেছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে প্রিজন ভ্যান দুর্ঘটনা, পলকের ঘাড়ে 2টি, কোমরে 3টি হাড় সরে গেছে। 5টা হাড়, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ঘাড়ে হাড় সরে যাওয়া মানে তার বিকলাঙ্গ হয়ে যাওয়ার মতো অবস্থা। মাজার হাড় ডিসপ্লেস হয়ে যাওয়া মানে তার দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, বসার ক্ষমতা থাকবে না, হাঁটার ক্ষমতা থাকবে না, শুয়ে থাকা ছাড়া উপায় থাকবে না যদি সেটা সিরিয়াস পর্যায়ে যায়, যদি চিকিৎসা ঠিকভাবে না হয়। সেখানেই অভিযোগ উঠেছে যে এত সত্ত্বেও তার চিকিৎসা করা হচ্ছে না। অভিযোগ করা হচ্ছে যে চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলছে গণমাধ্যম? প্রিজন ভ্যানের ঘটনায় সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী তার এটা হয়েছে। সাংবাদিকদের এই কথা তার আইনজীবী তরিকুল ইসলাম আজকে জানিয়েছেন। প্রিজন ভ্যান দুর্ঘটনার পর আমরা তার এমআরআই করার আবেদন করি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। এমআরআই করা হয়েছে গতকালকে, অথচ এই দুর্ঘটনা ঘটেছে তাদের ভাষ্যমতে গত মাসের মাঝামাঝি সময়ে। এতদিন এমআরআই করা হয়নি। একথা অনস্বীকার্য, একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আওয়ামী লীগ সরকারকে যে কয়জন ডুবিয়েছে, এমনকি আন্দোলনের মধ্যেও যে 2-4 জন ব্যক্তি এই আওয়ামী লীগ সরকারের পতন আরো নিশ্চিত করেছে, তার মধ্যে পলক অন্যতম। পলক তার আইসিটি মন্ত্রণালয় ব্যবহার করে প্রচুর দুর্নীতি করেছে। এমনকি আইসিটি মন্ত্রণালয়ের টাকা ব্যবহার করে বিভিন্ন যে অনলাইন প্রশিক্ষণ, সাইবার প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ খাতে যে সকল টাকা এসেছে সে সকল টাকা ম্যাক্সিমাম সে মেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এটা কি করলেন? কি কাজটি তিনি করলেন? এই কাজটি তার করা কতটুকু উচিত হয়েছে আর কতটুকু অনুচিত হয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নেই, অনেকেই বলার চেষ্টা করছেন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার সাথে তুলনা করার চেষ্টা করছেন। শেখ হাসিনার মতো একজন অপরাধীর সাথে তারেক রহমানের তুলনা করা মোটেই উচিত হবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সমালোচনা করব, তার যে ভালো কাজগুলো আছে সেগুলোর প্রশংসা করব, আর যে ভুলগুলো যে যতটুকু হবে ততটুকু সমালোচনা করব। তবে এতটুকু স্পেস আমরা দিতে চাইবো না শেখ হাসিনার সাথে কেউ তাকে তুলনা করুক। যাই হোক, চলেন আমরা আসল কথায় ফিরে যাই। প্রধানমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, এটি ছিল রাষ্ট্রীয় সফর। এইখানে গিয়ে তিনি ছাত্র দলের সাথে বৈঠক করেছেন এবং ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এনে একটা গ্যাদারিং করার চেষ্টা করেছেন। অনেকেই বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এত জনশক্তি নাই, তারা বাইরে থেকে বহিরাগতদের এনে এই গ্যাদারিংটা করেছেন। এইখানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলার চেষ্টা করছেন, তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, এটি ছিল সরকারি সফর। তার এই সফরে পুরা প্রোটোকলের দায়িত্বে থাকবে, নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার এসএসএফ সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। তার যে যে মানের নিরাপত্তা দরকার, যে মাত্রার নিরাপত্তা দরকার, সেই মাত্রার নিরাপত্তা বলয় গড়ে তুলবেন সেই মানের লোকদের দিয়ে, সেই বাহিনীদেরকে দিয়ে। তা না করে এখানে বাইরে থেকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এনে একটা কৃত্রিম গ্যাদারিং সৃষ্টি করা হয়েছে। অথচ উচিত ছিল কি, তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভিন্ন টিম রয়েছে তাদের সাথে বসবেন, আলাদা মিটিং করবেন, আলাদা আলাদা করে বসবেন, ডিপার্টমেন্ট ওয়াইজ প্রয়োজনে বসবেন, বসে কোন ডিপার্টমেন্টের কি দরকার সেটুকুর খোঁজখবর নেবেন, কোথায় সমস্যা রয়েছে সেটার খোঁজখবর নেবেন। তিনি ভালো পরামর্শ দিবেন যে এইখানে এইটা করা দরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চর্চা এগুলোর মান আরো বৃদ্ধি করার জন্য কোন কোন জায়গায় সাপোর্ট দেওয়া প্রয়োজন, কোন ধরনের সহযোগিতার অপ্রতুলতা রয়েছে এগুলো তিনি বলবেন, নির্দেশনা দিবেন। গবেষণা যাতে আরো উন্নত হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কোন মানের শিক্ষা ব্যবস্থা দরকার সেটার নির্দেশনা দিবেন। এরপরে এখানে অবকাঠামোগত উন্নয়নের কি কি সমস্যা রয়েছে সেগুলোর এক কথায় সার্বিক খোঁজখবর নেবেন এবং কোথায় কি সমস্যা সেটার পরামর্শ দিবেন। প্রয়োজনে বাজেট বরাদ্দ দিবেন, বাজেটের অপ্রতুলতা থাকলে সেখানে তিনি প্রতিশ্রুতি দিবেন। এরপরে সেখানে একটা শক্তিশালী সংসদ রয়েছে ডাকসু, ডাকসুর নেতাদের সাথে বসবেন, তাদের কি সমস্যা, কোন কোন জায়গায় তাদের উন্নতি করার দরকার আছে বা সুযোগ আছে এটা বলবেন। আর ডাকসুর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনটা তার অপছন্দ, কোনটা দেশের স্বার্থে যাচ্ছে না, জনস্বার্থে যাচ্ছে না, শিক্ষার্থীদের স্বার্থে যাচ্ছে না, সেটা তিনি পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন যে এইগুলো এই জায়গায় আরো কাজ করার সুযোগ আছে। যেহেতু একটা নির্বাচিত প্রতিনিধি, সুতরাং নির্বাচিত প্রতিনিধিদের সম্মান জানানো এটা কিন্তু একটা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা দেখলাম তিনি তার কিছুই করেন নাই। তিনি ডাকসু নেতাদের সাথে বসার প্রয়োজনীয়তাই অনুভব করেন নাই। তিনি যদি ডাকসু নেতাদের ডাকতেন তাহলে তারা কি তার ডাকে সাড়া না দিয়ে পারতো? আমরা দেখেছি তিনি প্রধানমন্ত্রী হবার আগেই ডাকসু নেতৃবৃন্দ কিন্তু তার সরাসরি তার অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে, পরামর্শ চেয়েছে, কিন্তু এবার তিনি তা করেন নাই। তা না করে তিনি কি করেছেন, বিশ্ববিদ্যালয় থেকে তার কার্যক্রম শেষ করে, তার প্রোগ্রামাদি শেষ করে ছাত্র দলের সাথে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মিলিত হয়েছেন, তার নিজের সংগঠন। এটি তিনি করতেই পারেন, অবশ্যই করবেন, কিন্তু উচিত ছিল আগে ওইখানে যারা নেতৃত্বে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সেখানে বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে, তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদের সাথে বসে তারপরে তিনি এখানে আসতেন, নিজের ছাত্র সংগঠনকে তিনি পর্যাপ্ত সময় দিতেন। কিন্তু তা তিনি করেন নাই, সময় দেন নাই। এখানে যেটা ঘটেছে, ছাত্র দলের নেতৃত্ব এখন আর ছাত্রদের হাতে নাই, এটা চলে গেছে বয়স্কদের হাতে, মুরব্বীদের হাতে। ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি, তার বয়স কত? মিনিমাম 45 আপ। এইরকম একটা ছেলে যদি ছাত্রদের নেতৃত্বে আসে, তাহলে একটা টিনেজার ছাত্র মানে কিন্তু সাধারণত 25-26 বছর বয়স। এই বয়সের যে চিন্তা, এই বয়সের যে ধ্যান ধারণা, এটা 45 বছরের একজন বৃদ্ধ বা অর্ধবৃদ্ধ সে কি করে বুঝবে? এটা বুঝতে পারবে না। সুতরাং তার কোথায় সমস্যা আছে সে সমাধান দেবে কি করে? যার কারণে ছাত্র দলের সভাপতি তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখুন তার বক্তব্যটা শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। স্বাভাবিকভাবেই সবার মাঝে একটা উৎফুল্লতা বিরাজ করছে, সেজন্য সবাই আসছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আসলে কি তাই? প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কিছু খোঁজ এখন চলে আসছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এ ব্যাপারে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করতে গিয়ে সেখানে পাওয়া যায় নাই, অর্থাৎ তিনি ছাত্র জীবন শেষ করতে পারেন নাই। তো গ্রাজুয়েশন শেষ না করতে পারলে তিনি তো এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই আছে না, এই এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই হতে হলে তাকে অবশ্যই গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় ওইখান থেকে। তাহলে তিনি সেটা করেন নাই। উপরন্তু আমরা যেটা শুনে আসছি তার বিপরীত একটা কথা ছাত্র দলের সভাপতি বললেন। মেনে নিলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন, ভর্তি হতে তিনি কন্টিনিউ করতে পারেন নাই। কন্টিনিউ যদি করতে না পারেন, সেখানে তারা স্লোগান দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এটি প্রধানমন্ত্রীর জন্য একটু বিব্রতকর অবস্থা তৈরি করেছে ছাত্র দলের সভাপতির এই বক্তব্য। এরপরে যথারীতি আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন ছাত্র দলের, আবিদুল ইসলাম খান, সেই ছেলে, এর আগে আমরা ছাত্র দলের সভাপতিকে দেখেছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াতে।
আজ এই ছেলে দৌড়ালেন। আমি দেখুন, আপনারা একটু দেখুন। আচ্ছা, এরকম দৌড়ানোর পরে তিনি আবার যখন ট্রল হচ্ছিল, তিনি লাইভে এসে বলছেন যে না আমি দৌড়াই নাই। এরকম জলজান্ত অসত্য কথা কেমনে বলে, যার প্রমাণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতির মূল প্রবলেমটা এই জায়গায়। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি হতে হলে তাকে এইভাবে নেতার গাড়ির পিছনে দৌড়াতে হয়, এবং কে সভাপতি সেক্রেটারি হবেন সেটা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী, অর্থাৎ ওই দলের প্রধান স্বয়ং নিজে। কারণ ছাত্র দলের গঠনতন্ত্রেই বলা আছে ছাত্র দল হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন, এবং এই দলের প্রধান হচ্ছে যিনি বিএনপির প্রধান হবেন তিনি হচ্ছে সাংগঠনিক প্রধান। সুতরাং এই সময়ে এসে এই জেনারেশন তারা কি এইভাবে কোনো নেতার গাড়ির পিছনে দৌড়ানো পছন্দ করে? এটা কি ভালোভাবে নেয়? এটা কিন্তু ভালোভাবে নেয় না। তারা শেখ হাসিনা খবরদারি করতে গিয়েছিল, তাদের উপরে দিয়েছে পাঠিয়ে ভারতে। তো ছাত্র দল প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে যেভাবে দৌড়াদৌড়ি করছে শুধু তার নজরে আসার জন্য, তাকে একটু খুশি করার জন্য। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।